আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিন্নধর্মী টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা হচ্ছে কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেল। ভালোবাসা দিবসে মানুষ কি করে? তার প্রিয়জনকে ভালোবাসার সিম্বল হিসেবে ফুল দান করে, তাই না? ফুল উপহার দেয় বা ফ্লাওয়ার উপহার দেয়। তো শুধু কি স্থলজ প্রাণীদের জন্যই কি ভালোবাসা প্রকাশের জন্য ফুল রেখেছে সৃষ্টিকর্তা? না, আসলে সমুদ্রের প্রাণীদের বা সমুদ্রের যে সকল জীব আছে তাদের জন্য ফুলের ব্যবস্থা আছে। তো আমরা যারা স্থলজ তারা আমরা ফুল বলি, তাই না? যেটা আমরা ফ্লাওয়ার সেটাকে আমরা ফুল বলি। তো সমুদ্রের প্রাণীদের জন্য আছে সমুদ্রের ফুল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়াকে সমুদ্রের ফুল বলা হয়। তো সমুদ্রের ফুল হচ্ছে কি নিডারিয়া। তো নিডারিয়াকে কেন সমুদ্রের ফুল বলা হয়? কারণ ফুল কি? ফুল হচ্ছে সুন্দর জিনিস। তো সমুদ্রে এমন কিছু জীব আছে যারা এতটাই সুন্দর এবং এমনভাবে ছড়িয়ে বাগানের মতো তৈরি করে যে দেখতে ওই মানে প্রাকৃতিক যে স্থলজ বাগান তাদের মতোই লাগে। তো সেই জন্য আমাদের যে নিডারিয়া আছে, আমাদের সেকেন্ড পর্ব, সেটাকে বলা হয় সমুদ্রের ফুল। নিডারিয়াকে কি বলা হয়? সমুদ্রের ফুল। সমুদ্রের ফুল, এতটা এরা সুন্দর। এবং এই যে নিডারিয়া, নিডারিয়া এমনভাবে বিস্তৃত, এরা প্রবাল প্রাচীর তৈরি করে। এরা কি তৈরি করে? প্রবাল প্রাচীর। তো প্রবাল প্রাচীরের মধ্যে কি হয়? আমরা দেখছি গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত, এটার মধ্যে একটা আমাদের বাস্তু সংস্থানের একটা হিউজ পরিমাণ আহ, প্রাণী বাস করে, মাছ বাস করে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্লাঙ্কটন বাস করে। এতে কি করে আমাদের যে বাস্তু সংস্থান সেটা সমৃদ্ধ হয়। তো আমাদের যে জীব আছে, জীবগুলোর মধ্যে প্রায় সামুদ্রিক জীবের 25% এই প্রবাল প্রাচীরগুলোতে বাস করে। কত পার্সেন্ট বাস করে? 25%। 25% সামুদ্রিক প্রজাতি প্রজাতি এই যে প্রবালগুলোতে বাস করে। তাহলে প্রবালগুলোতে যদি এত পরিমাণে আমাদের প্রাণী বাস করে, তাহলে এটা, প্রবালটা একটা রত্ন না? তো এই জন্য এটাকে রত্ন ভাণ্ডারও বলা হয়, যে সমুদ্রের রত্ন ভাণ্ডার। এটাকে কি বলা হয়? রত্ন ভাণ্ডার। এটার এত বড় টপিক যে আমাদের বোর্ডই ছোট হয়ে গেছে। তো রত্ন ভাণ্ডার বলা হয়। এবং আমরা যদি আরো একটা জিনিস লক্ষ্য করি, এই যে নিডারিয়া নামক যে পর্বটা আছে, আমরা পরে বৈশিষ্ট্যটা আস্তে আস্তে পড়বো। নিডারিয়া পর্বের যে যে প্রবাল প্রাচীরটা তৈরি করতেছে, এর মধ্যে অনেকগুলো প্রাণী থাকতেছে। আমরা যদি বাস্তব ক্ষেত্রে লক্ষ্য করি, আমাদের স্থলে কোন জায়গায় প্রাণীরা বেশি থাকে? রেইন ফরেস্টে বেশি থাকে। হ্যাঁ, যেখানে অনেক বেশি গাছপালা থাকে সেখানে প্রাণীরা বেশি থাকে। তো স্থলের মতো জলেও যেই জায়গাতে গাছপালা বা প্রবাল বেশি থাকে সেই জায়গায় আমাদের জলজ প্রাণীরা বেশি থাকে। তো এই জন্য এটাকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট। এটাকে কি বলা হয়? রেইন ফরেস্ট। রেইন মানে যেটা হচ্ছে বৃষ্টি, বৃষ্টিকে বাংলায় বলা হয় বাড়ি, বাড়ি মানে পানি বা বৃষ্টি, এবং ফরেস্ট মানে হচ্ছে বন। তাহলে এইটাকে, নিডারিয়াকে আমরা বলতে পারি কি? সমুদ্রের রেইন ফরেস্ট বা বাড়ি বন। তাহলে নিডারিয়া পর্বকে আমরা কি কি বলতে পারলাম? এটা হচ্ছে একাধারে সমুদ্রের ফুল বলা যাচ্ছে, এবং এটার যে সৌন্দর্য সেই জন্য সমুদ্রের ফুল বলা যাচ্ছে। তারপর এর মধ্যে আমাদের সামুদ্রিক প্রজাতির 25% বাস করে, এবং যেহেতু এটা 25% বাস করে, একটা হিউজ অ্যামাউন্ট, তাই আমরা এটাকে রত্ন ভাণ্ডার বলতেছি। এরপর এখানে যেহেতু বাস করতেছে এবং সামুদ্রিক প্রজাতিরা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এটাকে আমরা রেইন ফরেস্ট বা বাড়িবন বলবো। এবার যদি আমরা নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো মনে রাখার কিছু কৌশল জেনে নেই, তাহলে সুবিধা হয়। তো এর আগে পরিফেরা আমরা কৌশল জেনেছিলাম কি? এর নাম, নাম্বার এবং ভিত্তি দিয়ে আমরা পরিফেরার বৈশিষ্ট্যটা মুখস্থ করেছিলাম। এবার আমরা জানবো নিডারিয়ার বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে চিত্র, নম্বর এবং ভিত্তি। তো ভিত্তি কিন্তু সব পর্বের ক্ষেত্রেই মনে রাখতে হবে। যদি আমরা ভিত্তিটা মনে রেখে সবগুলো রিলেট করতে পারি, তাহলে আমাদের জন্য মুখস্থ এবং বোঝা উভয়ই অনেক সহজ হবে। তাহলে আমরা নাম্বার বলতে গেলে, নাম্বার কত নাম্বার? এটা 2 নাম্বার। মানে হচ্ছে
পরিফেরার পরে আছে নিডারিয়া, মানে পরিফেরা সবচেয়ে নিম্ন বা সবচেয়ে গরিব, এবং তার থেকে অল্প একটু উন্নত হচ্ছে আমাদের নিডারিয়া। তো স্বাভাবিকভাবেই বলতে গেলে যে 9টা পর্বের মধ্যে এটা নিচে আছে, তাহলে এটাকে অনুন্নত ধরা যায়, কিন্তু পরিফেরা থেকে উন্নত। এবার যদি ভিত্তি দিয়ে বৈশিষ্ট্য বলি, আমাদের ভিত্তি লেখা ছিল সংগঠন ক্রম মাত্রা। এইটা 2 নাম্বার পর্ব, 1 নাম্বার পরিফেরা ছিল, 2 নাম্বার হচ্ছে নিডারিয়া। তাহলে আমাদের সংগঠন ক্রম মাত্রা 4টার মধ্যে এটা 2 নাম্বারটা পড়বে। 1 নাম্বার হচ্ছে পরিফেরার ক্ষেত্রে বা 1 নাম্বার পর্বের ক্ষেত্রে, 2 নাম্বারটা যেটা কোষ টিস্যু মাত্রা, এক ছিল কোষীয় মাত্রা যেটা পরিফেরা, 2 নাম্বার কোষ টিস্যু মাত্রা বা কোষ কলা মাত্রা যেটা হচ্ছে নিডারিয়া, 3 নাম্বার টিস্যু অঙ্গ মাত্রা যেটা হচ্ছে কি প্লাটিহেলমিনথেস, এবং শেষেরটা অঙ্গতন্ত্র মাত্রা, সেটা হচ্ছে বাকি 4 থেকে বাকিগুলো। তাহলে 1 2 3 সিরিয়াল ওয়াইজ হচ্ছে। তাহলে 2 নাম্বারটা কি, 2 নাম্বার সংগঠন মাত্রা বা কোষ কলা মাত্রা বা কোষ টিস্যু মাত্রা বলা যায়, কোষ টিস্যু মাত্রার বলতে পারবো। ঠিক আছে, তারপর তোমরা যদি লক্ষ্য করো যে ভ্রূণ স্তর, এদের এদের ভ্রূণ স্তরটা কেমন হয়, তো আমরা লক্ষ্য করলে ভ্রূণ স্তর 2 ধরনের হয়, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক আর একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, মানে হচ্ছে দ্বিভ্রূণ স্তরীয় এবং হচ্ছে ত্রিভ্রূণ স্তরীয়। তাহলে এইটা যেহেতু 2 নাম্বারে আছে, আমরা মনে রাখার সুবিধার্থে 2 নাম্বার দ্বিভ্রূণ স্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক। এটা কেমন ভ্রূণ স্তর হচ্ছে, এরা দ্বিস্তরী বা দ্বিভ্রূণ স্তরী, বা এটাকে আমি বলতে পারি ডিপ্লোব্লাস্টিক, তাই তো। তারপর দেখো প্রতিসাম্যতা। এখন আমরা এর একটা চিত্র এঁকে নিয়েছি, এটা হচ্ছে নিডারিয়ার একটা মডেল চিত্র, এটা হচ্ছে হাইড্রা। হাইড্রা আমাদের পরবর্তীতে আমাদের হাইড্রার জন্য আলাদা একটা টপিকই আছে। তো হাইড্রার দিকে যদি লক্ষ্য করি, এটা কিসের মতো দেখতে, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বোতল বা কলসির মতো দেখতে। তো এইটা আহ বলতে গেলে সিলিন্ডার আকৃতি বা বোতলের মতো। যেহেতু এটা এইরকম, তাহলে এটা আমরা কি করতে পারি, যেমন ধরো এই যে আমাদের হাতে মার্কারটা আছে, মার্কারের ভিতর দিয়ে এর কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি আমরা ছেদ করি এবং এটাকে যদি আমরা পিস পিস করতে থাকি, তাহলে কিন্তু কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর অনেকগুলো সমান খণ্ডাংশ পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে তাহলে এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা বা রেডিয়াল। যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর সমান অসংখ্য খণ্ড বা 2-এর অধিক খণ্ড পাওয়া যায়, তাহলে তাকে বলা হয় অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রিক্যাল। তাহলে এটাকে আমি বলবো অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম। তারপর যদি বলি খণ্ডকায়ন, একে কি কোনো সম বা অসম খণ্ডে ভাগ করা যাচ্ছে না, এরা অনুন্নত। আমাদের খণ্ডকায়ন মনে রাখতে হবে, আমাদের অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা এদের খণ্ডকায়ন দেখা যায়। অ্যানেলিডাতে আমাদের সমখণ্ডকায়ন দেখা যায় এবং আর্থ্রোপোডাতে অসমখণ্ডকায়ন দেখা যায়। তো নিডারিয়া যেহেতু নিম্নমানের, তাই এর কোনো খণ্ডকায়ন নেই। তাহলে এরা অসমও না সমও না, তাহলে এরা কি অখণ্ডকায়িত বলা যাবে। এরা কি অখণ্ডকায়িত। এবার যদি বলি সিলম, এরা কেমন, তাহলে সিলোমের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে আমাদেরকে যে সকল জীব আছে তাদেরকে মেইনলি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যাদের সিলোম নেই, সিলোমবিহীন, তারা হচ্ছে অ্যাসিলোমেট। মানে নেই, তাহলে সিলোম নেই মানে অ্যাসিলোমেট। তারপর যদি বলি যে যাদের সিলোম মনে হয় আছে কিন্তু বাস্তবে নাই, মানে এরা ভুয়া জিনিস, ঠিক আছে। যে আমি মনে করব যে সিলোমটা আছে কিন্তু বাস্তবে সিলোম নেই। সিলোম নিয়ে আমরা পরবর্তীতে জানবো। আর যারা জানো সিলোম কি যদি বলি, সিলোম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা নির্মিত, যেটা হচ্ছে ত্রিস্তরী বা ত্রিভ্রূণ স্তরীয় প্রাণীদের দেহের ভিতর দেখা যায়। পেরিটোনিয়াম পর্দা দ্বারা এক ধরনের গহ্বর, একটা বিশেষ গহ্বর, তো মনে রাখো একটা গহ্বর যেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। তো এইটা কি হয়, যদি দেখে মনে হয় যে এটার মধ্যে সিলোম আছে কিন্তু আসলে সিলোম নাই, তাহলে এটাকে ভুয়া সিলোম। তাহলে ভুয়া সিলোম বা মিথ্যা সিলোম, সেটাকে মিথ্যার ইংরেজি হচ্ছে সিউডো, যেটা ভুয়া, যেটা দেখে মনে হয় আছে কিন্তু আসলে নেই, তাহলে তাকে বলা হয় সিউডোসিলোমেট এই ধরনের প্রাণীদেরকে। আর একটা আছে যারা হচ্ছে ইউসিলোমেট, যাদের প্রকৃত সিলোম আছে, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী বা জীব। তো এরা যেহেতু অনুন্নত এবং এদের দেহে কোনো ত্রিভ্রূণ স্তরই নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সিলোম শুধুমাত্র তাদের থাকবে যাদের ত্রিভ্রূণ স্তরীয় বা ট্রিপ্লোপ্লাস্টিক।
তো যেহেতু এরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরীয়, তাহলে তো এদের কোনো সিলম থাকার প্রশ্ন আসে না। তো এদের যে সিলম তারা নেই, তাহলে এরা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলমবিহীন। আবার বলি, মানে হচ্ছে না এবং সিলম নেই, তাহলে অ্যাসিলোমেট। এবার আসলে নটোকর্ড। এরা নটোকর্ড শুধু কর্ডেটদের থাকবে, তাহলে এদের নটোকর্ড নাই। তাহলে যেহেতু এরা নিডারিয়া, তাহলে এরা হচ্ছে নন কর্ডেট। আমরা জানি 9টা পর্বের মধ্যে শুধু শেষেরটা মানে হচ্ছে কর্ডাটা বা কর্ডেটদের নটোকর্ড থাকে, সেই জন্য এদের নাম হচ্ছে কর্ডেট। কিন্তু যেহেতু এরা নিডারিয়া প্রথম দিকে, তাই এদের তো কোনো সিলম নাই। তো এই যে আমাদের 6টা পয়েন্ট ভিত্তি, তো এই 6টা দিয়ে কিন্তু আমরা 2-3টা পয়েন্ট বের করতে পারবো যদি একান্তই নাই মনে আসে, কিন্তু এগুলো আমরা চেষ্টা করব একটা পয়েন্টের মধ্যে করার। সেই জন্য কিন্তু আমি 1 নম্বরে এদের কথা উল্লেখ করিনি, যে কোষ টিস্যু মাত্রার গঠন বা এরা যে অরিয়, সেটা কিন্তু উল্লেখ করিনি, যেটা আমাদের বইয়ে ছিল। তো আমাদের ভিত্তি থেকে কিন্তু ডান, যে ভিত্তি থেকে এদের বৈশিষ্ট্য ডান। নম্বর, যেহেতু নম্বর আমরা খেয়াল করব যে এরা হচ্ছে অনুন্নত, ঠিক আছে, তাহলে ভিত্তি ডান। এবার আমরা চিত্র থেকে এদের পয়েন্টটা মনে রাখার চেষ্টা করব, যে জাস্ট আমাদের পরীক্ষার হলে শুধুমাত্র আমরা চিত্রর কথা মনে করব, তাহলেই কিন্তু আমরা কি বৈশিষ্ট্য লিখতে পারবো। 2টা চিত্র আছে, একটা হচ্ছে বাহ্যিক চিত্র এবং আরেকটা হচ্ছে এদের আরেকটা চিত্র, সেটা হচ্ছে যদি আমরা চাকু দিয়ে ভিতরে কেটে ফেলি, তাহলে যে এই দিক করলে, মানে হচ্ছে ধরো এটা হচ্ছে হাইড্রা, সেটাকে এই দিক করলে, সামনাসামনি করলে যে অ্যাঙ্গেল থেকে দেখা যাবে, সেই রকম আরেকটা চিত্র। তো এই 2টা চিত্র মনে রাখার মাধ্যমে আমরা ইজিলি নিডারিয়ার বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। তো দেখি কিভাবে। তো দেখেন, এই যে এটা হচ্ছে হাইড্রা, যেটা হচ্ছে একটা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এটা কেমন অরিয় প্রতিসম, এবং এর যেটা প্রথমে লক্ষ্য করা যাচ্ছে, এই বোতলের বাইরে কিছু খেজুর গাছের ডালের মতো কিছু অঙ্গ আছে। এই অঙ্গটার নাম হচ্ছে কর্ষিকা। কি? কর্ষিকা। তো আমরা যখন পড়বো তখন বারবার একই ওয়ার্ড আমরা রিপিট করার চেষ্টা করব, তাহলে কি ওইটা আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হবে। তো দেখো, এটা যে অঙ্গটা দেখা যাচ্ছে এই যে খেজুরের ডালের মতো, সেটার নাম হচ্ছে কর্ষিকা। কর্ষিকা এদের, আমাদের যেমন হাত আছে তেমনি এদের, যে আমরা হাত দিয়ে খাবার সংগ্রহ করি, তো নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা কর্ষিকার মাধ্যমে তাদের খাদ্য সংগ্রহ করে। তাছাড়া যদি কোনো শত্রু তাকে মারতে আসে, তাহলে সেটা আমরা হাত দিয়ে আত্মরক্ষা করি, এরাও ওই কর্ষিকা দিয়ে আত্মরক্ষার কাজ করে। তারপর কি হয়, তারপর এদের, আমরা যেমন হাত দিয়ে গোসল করি, তেমন এদের দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজও কি কর্ষিকা দিয়ে হয়। এখন কর্ষিকার থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে কর্ষিকার কাঁটা, ঠিক আছে, কর্ষিকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কর্ষিকার কাঁটা। এই যে কর্ষিকার ভিতর যে কাঁটা আছে, এই কাঁটাগুলো একটা বিশেষ কোষ দিয়ে তৈরি, এক ধরনের বিশেষ কোষ দিয়ে তৈরি। এখন যদি আমি লক্ষ্য করি, কাঁটার কথা পরে আসি। নিডারিয়া, নিডারিয়া শব্দটা আসছে আমাদের নিড থেকে, গ্রিক শব্দ নিড, অর্থ হচ্ছে কাঁটা। নিড অর্থ কি? কাঁটা। এবং যদি রোম বা কাঁটা, নিড অর্থ রোম বা কাঁটা। এবং আরিয়া শব্দটা আসছে, এই যে আরিয়া শব্দটা আসছে, আরিয়া একটা ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সংযুক্ত। যার অর্থ কি? সংযুক্ত। তাহলে কাঁটা সংযুক্ত জীব হচ্ছে নিডারিয়া, তাই না? বা কানেক্টেড উইথ। তো এটা বুঝলাম যে নিডারিয়ার শব্দ মানে কাঁটা সংযুক্ত। তাহলে কাঁটা কিভাবে সংযুক্ত? কাঁটা এক ধরনের কোষের মাধ্যমে সংযুক্ত। এই যে কর্ষিকার ভিতর যে কাঁটা, সেটা এক ধরনের কোষের মাধ্যমে সংযুক্ত। নিড মানে কাঁটা, তাহলে নিড যে কোষে থাকে তাকে আমরা কি বলবো? নিডোসাইট বলবো। নিড অর্থ কাঁটা এবং সাইট অর্থ কোষ। তাহলে নিডোসাইট অর্থ কি? কাঁটাযুক্ত কোষ। তাহলে এদের যে দেহে কর্ষিকা আছে, কর্ষিকায় এক বিশেষ ধরনের কোষ থাকে যার নাম হচ্ছে নিডোসাইট। ঠিক আছে, এটা হচ্ছে কাঁটাযুক্ত এক ধরনের বিশেষ কোষ। এবং এর মধ্যে যে কাঁটা থাকে, কাঁটা যেই বিশেষ ধরনের কাঁটা, সেটাকে আমরা বলবো নেমাটোসিস্ট। এটাকে কি বলবো? নেমাটোসিস্ট। এটা হচ্ছে আমাদের নিডারিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে নিডারিয়ার যে অসংখ্য কর্ষিকা থাকে, কর্ষিকার গায়ে নেমাটোসিস্ট নামক বিশেষ ধরনের কি
তাহলে নিডোসাইট নামক এক ধরনের বিশেষ কোষ থাকে কি ধারণকারী, এটা কাটা নেমাটোসিস্ট, বিশেষ কাটা নেমাটোসিস্ট ধারণকারী এক ধরনের বিশেষ কোষ থাকে, সেটার নাম হচ্ছে কি নিডোসাইট। তাহলে একটা পয়েন্ট কিন্তু হয়ে গেল এর চিত্র, বাইরের চিত্র দেখে। প্রথমে আমরা দেখলাম, দেখে কি বললাম যে এর দেহে অসংখ্য কর্ষিকা আছে, কর্ষিকার মধ্যে কি আছে, অসংখ্য কাটার মধ্যে দেখতে পাচ্ছি, এই কাটার নাম কি নেমাটোসিস্ট। তাহলে নেমাটোসিস্ট ধারণকারী কোষ, নিডেল ধারণকারী কোষের নাম কি নিডোসাইট। তাহলে এই যে নেমাটোসিস সেটা আমাদের কি কাজ করে, নেমাটোসিস যেটা বললাম কর্ষিকা যে কাজ করে, নেমাটোসিস বা এর ভিতরের কাটাও সেম কাজ করে। কি কাজ করে, এটা হচ্ছে আমাদের দংশন অঙ্গাণু। এটা কি দংশন অঙ্গাণু বা স্টিকিং অর্গানেলস। তো এটা আমাদের আত্মরক্ষা তিনটা কাজ করে মেইনলি, বই আছে যে আমাদের বাইরের বিপদ থেকে রক্ষা করবে, আত্মরক্ষার কাজ করবে, খাদ্য গ্রহণ করবে এবং কি এদের চলাচলে সাহায্য করবে। ঠিক আছে, এবার এটা গেল। এবার যদি আমি এই যে কেটে ফেললাম, নিডারিয়া কাটলাম, কাটার পরে এইরকম অংশ থেকে যদি এইরকম করি তাহলে এইরকম একটা গঠন দেখা যায়। ঠিক আছে, এবং আমরা আগেই পড়েছি এরা হচ্ছে দ্বিভ্রূণস্তরীয় প্রাণী। তাহলে দ্বিভ্রূণস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিকের দুইটা স্তর থাকবে, এটা হচ্ছে লালটা হচ্ছে প্রথম স্তর, এই যে নীলটা এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে এটা হচ্ছে বাইরের স্তর, বাইরের স্তরকে আমরা বলি এপি, এবং বাইরের যে ত্বক তাকে কি বলবো, এপিডার্মিস। এপিডার্মিস বলবো। আবার বলি, এর যে ভিতরের ত্বক এবং বাইরের ত্বক দুইটা ত্বক আছে, দুইটা আবরণ, যেহেতু এরা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিভ্রূণস্তরীয়। তো বাইরের যেটা, বাইরেকে বলি আমরা এপি, এপি মানে বাইরে, এবং ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে বাইরের ত্বককে কি বলবো, এপিডার্মিস, এবং যে ভিতরের ত্বক তাকে আমরা কি বলবো, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস বলবো, তাই তো। এখন এন্ডোডার্মিস এবং এপিডার্মিস, এন্ডোডার্মিস যেটা সেটা ভিতরে থাকে, আমাদের ভিতরে পেট থাকে না, পেট কি পরিপাকের কাজ করে, তাহলে পরিপাককে কি বলা হয়, গ্যাস্ট্রো। তাহলে এপিডার্মিসকে আরেকটা কি বলা যায়, গ্যাস্ট্রোডার্মিস বলা যায়, গ্যাস্ট্রো ডার্মিস বলা যাবে। ঠিক আছে, তাহলে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস, অথবা এটাকেই গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। এখন যদি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের যে সংযুক্তি, আমাদের বাইরের স্তর এবং ভেতরের স্তর সংযুক্ত হয়েছে, মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে যাকে বলা হয় মেসোগ্লিয়া। দেখো এই যে লাল এবং নীল দুইটা স্তর, এর মাঝখানে একটা সবুজ স্তরের চিত্র আঁকাইছি, সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কি এক ধরনের জেলির মতো পদার্থ, যেটা এপিডার্মিস এবং এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থান করে এবং দুইটার ভিত্তি হিসেবে কাজ করে। আমাদের দেহের ভিত্তি যেমন আমাদের কঙ্কাল, কঙ্কালের উপর মাংসপেশি থাকে, তেমনি বা আমাদের কঙ্কালের উপর মাংসপেশি থেকে কি করে, আমাদের মাংসপেশিকে ধারণ করে, তেমনি আমাদের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসকে ধারণ করতেছে কে, মেসোগ্লিয়া। মেসো মানে মাঝখানে এবং গ্লিয়া জেলির মতো, মেসোগ্লিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, যেটা হচ্ছে দ্বিস্তরী কোষযুক্ত, মানে হচ্ছে ডাবল স্তর, এবং এই জন্য এটাকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। এটা আমরা আগেও পড়েছি, বাইরের স্তরটা হচ্ছে এপিডার্মিস এবং ভেতরে হচ্ছে এন্ডোডার্মিস, এবং মাঝখানে কি থাকে, মেসোগ্লিয়া। তাহলে দুইটা পয়েন্ট শেষ। এবার দেখো এই যে ভেতরের কোষ, ভিতরে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা, এইদিকে ভিতরে একটা নল দেখা যাচ্ছে, তাই না, ভিতরে যে বোতলের ভিতরে একটা নল দেখা যাচ্ছে বা গহ্বর দেখা যাচ্ছে। এই যে নিডারিয়াদের গহ্বর, এটাকে বলা হয় সিলেন্টেরন। কি টেরন, সিলেন্টেরন। সিলেন্টেরন শব্দটা আসছে সিল থেকে। সিল, সিল মানে কি, সিল মানে হচ্ছে গহ্বর, তো সিল থেকে আসছে সিলেন্টেরন। তো এই যে সিলেন্টেরন যেটা অন্যদের কোনো পর্বে থাকে না, সেই জন্য এই নিডারিয়ার আগে নিডারিয়াকে বলা হতো সিলেন্টারেটা। তো এটার জন্য এটাকে বলা হতো সিলেন্টারেটা। তাহলে যেহেতু আমাদের সিলেন্টেরন শুধু নিডারিয়াদের থাকে, তাই নিডারিয়াকে পূর্বে সিলেন্টারেটা নামে ডাকা হতো। এবার যদি আমি বলি সিলেন্টেরন কি কাজ করে, এটা পরিপাক এবং সংবহন উভয়ের কাজ করে, তাই এটাকে সিলেন্টেরনকে পরিপাক সংবহন গহ্বর বলা যায়।
পরিপাক সংবহন মানে দুইটা কাজ করতেছে, একাধারে পরিপাক করতেছে এবং একাধারে সংবহন বা পরিবহনের কাজ করতেছে। তো দেখো পরিপাকের ইংলিশ হচ্ছে গ্যাস্ট্রো, সংবহন ভ্যাসকুলার। তাহলে গহ্বর কি? ক্যাভিটি। তাহলে পরিপাক সংবহন গহ্বর কি? গ্যাস্ট্রো ভ্যাসকুলার ক্যাভিটি বলা যায়। ঠিক আছে, এটা পরিপাকও করতেছে এবং সংবহনও করতেছে। এই যে গহ্বর, এর কিন্তু ছিদ্র দুইটা না, এর ছিদ্র হচ্ছে একটা। তাহলে এই একটা ছিদ্র মুখ এবং পায়ু উভয়ের কাজ করে না, এটা একই সাথে খায় এবং একই সাথে বর্জ্য বের করে। তাহলে এটা কি? পরিপাক এবং সংবহন উভয়ের কাজ করতেছে। তো এই জন্য আমাদের সিলেন্ট্রনকে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি বলা হয়। তারপর যদি আমি বলি, এই যে চিত্র থেকে আবার চিত্রের দিক লক্ষ্য করো, চিত্রের মধ্যে বাইরে কোষ আছে, ভিতরে কোষ আছে। তাহলে এটা দিয়ে মনে রাখতে পারবো। এবং আমি কি পরিপাকের কথা বললাম, তাহলে এই পরিপাকের পরেই আমি আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এর যে ডিপ্লোব্লাস্টিক, এর দুই ধরনের আবার পরিপাক হয়। একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, যেটা সিলেন্টেরনের ভিতরে ঘটবে। বহিঃকোষীয় মানে কি? মানে কোষের বাইরে। তো কোষের বাইরে এর যে ভিতরের, যেটা আমি বলছিলাম গ্যাস্ট্রোডার্মিস, যেটা পরিপাকের কাজ করে, সেটার যদি বাইরে পরিপাক হয়, মানে হচ্ছে আমাদের এই গহ্বরের ভিতরে যদি পরিপাক হয়, সেটাকে বলবো আমি বহিঃকোষীয় পরিপাক, মানে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষ সেটার বাইরে। এবং যদি কোষের ভিতরে পরিপাক হয়, এই তো আমাদের গ্যাস্ট্রোডার্মিসের কোষ, তার ভিতরে যদি পরিপাকটা হয় এখানে, তাহলে সেটাকে বলবো আমি অন্তঃকোষীয় পরিপাক। অন্ত মানে ভিতরে, কোষীয় পরিপাক। তাহলে পরিপাক হয় দুই ধরনের, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরেকটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। 4টা পয়েন্ট শেষ। এইবার যদি বলি যে এটা তো সুন্দর, তাই না? নিডারিয়া মানে কি? সুন্দর, ফ্লাওয়ার, ফ্লাওয়ার অফ দ্য সি, সমুদ্রের ফুল। তাহলে যারা সুন্দর তাদের রূপ কি একটা? না, তারা বহুরূপ প্রদর্শন করে। দেখবা যে যারা সুন্দর মেয়েরা আছেন, তারা তারাই কিন্তু মেকআপ বেশি করে, এক এক সময় এক এক রকম মেকআপ ব্যবহার করে। তো এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা বহুরূপিতা প্রদর্শন করে। কি রূপিতা? বহুরূপিতা প্রদর্শন করে। এবং বহু মানে পলি, এবং রূপিতা মানে কি? মরফিজম। তাহলে রূপ প্রদর্শন করাকে বলা হয় মরফিজম বায়োলজিতে, এবং যেহেতু বহুরূপ তাই এটাকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম এটা হচ্ছে ইংলিশ, বহুরূপিতা প্রদর্শন করে। এবং বহুরূপিতা প্রদর্শন মানে যে একটা প্রাণীর বিভিন্ন রূপ একই প্রজাতির ভিন্ন ভিন্ন গঠন প্রদর্শন করে, যে এক এক সময় এক এক রকম রূপ প্রদর্শন করে সুন্দরী মেয়েদের মতো। তাহলে এবং বহুরূপিতার যে মৌলিক একক, সেটা দুইটা একক আছে, একটা হচ্ছে পলিপ, আরেকটা হচ্ছে মেডুসা। পলিপ এবং মেডুসা। তো দেখো পলিপ এবং মেডুসা, মেডুসা নামটা সাথে মিল আছে কি? মতে মেডুসা, মতে হচ্ছে মোবাইল। মোবাইল মানে কি? যেটা সচল, তাই তো? তাহলে দুইটা একক, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। তো একটা যদি মনে রাখি তাহলে আরেকটা মনে রাখা সহজ। তাহলে মেডুসার মতে মেডুসা, মতে মোবাইল। মোবাইল মানে কি? সচল। আমরা যে সকল জিনিস সচল সেটাকে বলি মোবাইল, মোবাইল ফেস। তাহলে মোবাইল মানে সচল। তাহলে মেডুসা যে আমাদের দশাটা আছে সেটা কেমন হবে? মুক্ত, মুক্ত সাঁতারু, যে ভেসে চলতে পারবে, যে চলমান। এবং যে চলমান তারা কি? যৌন জননে সক্ষম। তাহলে এটা কি? যৌন জননে সক্ষম। তাহলে মেডুসা মুক্ত এবং যৌন জননে সক্ষম। আর বিপরীতটা যদি বলি পলিপ, তাহলে মুক্ত নয়, এটা হচ্ছে স্থবির বা নিশ্চল। এটা কি? স্থবির বা নিশ্চল। এটাকে বলা হয় সেসাইল, সেসাইল বা নিশ্চল বলা যায়। এবং যে নিশ্চল সে অবশ্যই যৌন জনন করতে পারবে না, কারণ সে তো চলতে পারে না। তাহলে সে কি করবে? অযৌন জনন করবে, বা আমাদের মুকুল সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সৃষ্টি করবে। এবার লাস্ট একটা জিনিস হচ্ছে, এই যে পলিপ, এটা কি? স্থবির। আমাদের লার্ভা দশা যেটা আছে সেটাও কিন্তু কি? স্থবির। তাহলে পথে পলিপ, পথে প্ল্যানুলা। তাহলে মনে রাখবো যে আমাদের যে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী আছে তাদের এক ধরনের বিশেষ লার্ভা দশা আছে, সেটা হচ্ছে প্ল্যানুলা। এখন যদি আমি বলি পর্ব, প্রতিটা পর্বেরই কিছু না কিছু লার্ভা দশা আছে, তেমনি আমাদের নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের লার্ভা দশা হচ্ছে প্ল্যানুলা। তাহলে পথে পলিপ, যেটা স্থবির এবং হচ্ছে অযৌন জননক্ষম, এবং পথে প্লানুলা, যেটা হচ্ছে নিডারিয়াদের লার্ভা দশা। এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এর 20 প্রজাতির মিঠা পানিতে বাস করে এবং বাকি সবাইকে সামুদ্রিক। আর যারা সামুদ্রিক তারা অবশ্যই প্রবাল প্রাচীর গঠন করে, এটা তো আমরা আগেই জেনেছি। এবং এর কিছু উদাহরণ আছে। জেলিফিশ, এগুলো মনে রাখতে হবে যে জেলিফিশ হচ্ছে অরেলিয়া অরিটা।
এটা হচ্ছে জেলিফিশের বৈজ্ঞানিক নাম। হাইড্রা ভালগারিস, হাইড্রার বৈজ্ঞানিক নাম একটা বিশেষ হাইড্রা। তারপর আমাদের যেহেতু এগুলো সমুদ্রে বাস করে, তাহলে বিশেষ বিশেষ সমুদ্র রিলেটেড যে সকল নাম আছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কি এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। যেমন হচ্ছে ধরো সমুদ্র কলম, সমুদ্র পালক। তাহলে আমরা আগে দেখছি একটা কলম ছিল যেটা পালক ছিল, তাহলে সমুদ্র কলম এবং পালক একসাথে রিলেট করে বলতে পারি যে সমুদ্র কলম এবং পালক দুইটাই কি নিডারিয়া পর্বভুক্ত, তাই তো? আবার সাগর নামের কিছু আছে, যে সাগর পাখা এবং হচ্ছে সাগর কুসুম। তাহলে মুরগির কি থাকে? পাখা থাকে। মুরগির ডিমে কি থাকে? কুসুম থাকে। তাহলে সাগর যেখানে আছে তাহলে সেখানে কি ডিম এবং আমাদের পাখা আছে। মুরগির সাগর, সাগরে মুরগি, এইভাবে মনে রাখতে পারি যে সাগর পাখা সাগর কুসুম। আর সমুদ্র কলম সমুদ্র পালক, তাই না? হ্যাঁ। আরেকটা জিনিস যেটা এমসিকিউ আসে উলট পালট করে, নীল বোতাম। এই যে এটা কিন্তু দেখতে বোতামের মতো, তাহলে এটা কি নীল বোতাম? এত ভিতরে আবার নীলও আছে। তাহলে নীল বোতাম কি আমাদের নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এখন একটা জিনিস যেটা ইন্টারেস্টিং, যেটা আমাদের আজমল স্যারের বইয়ে নাই, আমাদের আলিম স্যারের বই আছে, সেটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের জেলিফিশ যেটাকে বলা হয় বক্স জেলিফিশ। কি জেলিফিশ এখানে লেখার জায়গা আছে কি? তো এটা হচ্ছে বক্স জেলিফিশ। আচ্ছা ভাই, জেলিফিশ তো দেখতে সুন্দর, যেটাই দেখতে সুন্দর তার মধ্যে ভেজাল আছে, ঠিক আছে? যেটাই দেখতে সুন্দর সেটা কি বেশি বিষাক্ত। বক্স জেলিফিশ হচ্ছে এমন একটা জেলিফিশ যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। আমরা জানি জেলিফিশের ভিতর বিষ থাকে, তাহলে বক্স জেলিফিশ কি সবচেয়ে বিষাক্ত? সবচেয়ে বিষাক্ত জেলিফিশ হচ্ছে বক্স জেলিফিশ। এবং বক্স জেলিফিশের সায়েন্টিফিক নেম হচ্ছে চিরোনিক্স ফ্লেকারি। সবাই চাইলে লিখে নিতে পারে যে চিরোনিক্স ফ্লেকারি, বানান চিরোনিক্স ফ্লেকারি, চিরোনিক্স ফ্লেকারি। হুম। তাহলে চিরোনিক্স ফ্লেকারি এটা হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে বিষাক্ত জেলিফিশ চিরোনিক্স ফ্লেকারি। এবং যেন অবাক হবে যে চিরোনিক্স ফ্লেকারি, যে একটা চিরোনিক্স ফ্লেকারি বা বক্স জেলিফিশ চাইলে 67 জন মানুষের প্রাণ নিতে পারে। কতজন মানুষের? প্রায় 67 জন ডেড হয়ে যাবে, ঠিক আছে? একটা চিরোনিক্স ফ্লেকারি দিয়ে 67 জন মানুষের মরে যাবে। মানে একটা বক্স জেলিফিশের যে পরিমাণ বিষ থাকে সেটা দিয়ে 67 জন মানুষ মারা যাবে। তাহলে কি পরিমাণ বিষাক্ত! তাহলে এই ছিল আমাদের হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য। যদি আমি আবার একটু রিক্যাপ করি, আমি চিত্র, নাম্বার এবং ভিত্তি দিয়ে মনে রাখবো। তো নাম্বার হচ্ছে 2 নাম্বার, মানে কি অনুন্নত। ভিত্তি, এর 6টা ভিত্তি আছে, সংগঠন, গম্যতা, এগুলো আমরা ভালোভাবে পড়েছি। চিত্র যদি আমি বলি, চিত্রটা কি বোতলের মতো এবং বাইরে কি আমাদের খেজুর পাতার মতো আছে। তো এখানে কি কাটা আছে এবং এইটাকে বলা হয় কর্ষিকা। এই যে এটা কর্ষিকা, এটা কি করে? আত্মরক্ষা, আমাদের খাদ্য গ্রহণ এবং চলনে সাহায্য করে। এর মধ্যে যে কাটা আছে, কাটার নাম কি? নেমাটোসিস। এবং নেমাটোসিস ধারণকারী যে বিশেষ কোষ সেটাকে আমি বলবো নিডোসাইট। এবার আমি এই যে বোতল সেটাকে কেটে ফেললাম, কেটে ফেললে কেমন দেখাবে? এইরকম দেখাবে। এটা দেখতে পাচ্ছি যে এর হচ্ছে 2টা স্তর আছে, একটা হচ্ছে বাইরের স্তর, একটা ভেতরের স্তর। বাইরে বলবো এপিডার্মিস এবং ভেতরটাকে বলবো এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস যেহেতু পরিপাকে সাহায্য করে তাই এটাকে বলবো গ্যাস্ট্রোডার্মিস। এবং এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে মেসো অঞ্চল, সেখানে যে জেলের মতো গঠন বা পদার্থ থাকে সেটাকে বলবো আমি মেসোগ্লিয়া। তাহলে এখানে এন্ডোডার্মিস মানে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস মানে কি? যেখানে পরিপাকের কাজ হয়। তাহলে পরিপাক রিলেটেড আরেকটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে পরিপাক। 2 ধরনের পরিপাক ঘটে, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক যেটা গ্যাস্ট্রোডার্মিসের বাইরে ঘটে, আরেকটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক যেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে ঘটে। তাহলে আমরা বলতে পারছি আমাদের কয়টা পয়েন্ট হলো? আমাদের হচ্ছে 4টা পয়েন্ট হয়ে গেল, 3টা পয়েন্ট হলো। এবং এই যে ভিতরে গহ্বর সেটার নাম কি? সিলেন্টেরন। ভিতরের গহ্বরটির নাম কি? সিলেন্টেরন, যেটা পরিপাক এবং সংবহন দুইটারই কাজ করে, তাই এটাকে কি বলা হয়? পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তারপর যদি বলি যে এটা এই চিত্র থেকে বলা শেষ, এবং আবার মনে রাখবো যে এটা হচ্ছে সমুদ্রের ফুল কি সুন্দর। তাহলে সুন্দর যারা, তারা বহুরূপিতা প্রদর্শন করে বা পলিমরফিজম প্রদর্শন করে। তাহলে বহুরূপিতার একক হচ্ছে 2টা, একটা হচ্ছে পলিপ আর একটা মেডুসা। মেডুসা দিয়ে মনে রাখবো, মেডুসাতে মতে, মেডুসা মতে মোবাইল মানে সচল। তাহলে এটা কি সচল
বা এবং যৌন জননে সক্ষম। তাহলে অপরটা কি? নিশ্চল এবং কি অযৌন জননে সক্ষম। এবং আরেকটা পয়েন্ট যেটা সেটা মনে রাখবো যে এদের লার্ভা দশা পথে পলিপ পথে প্লানুলা। তাহলে নিডারের দুইটা প আছে, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে প্লানুলা। এবং 20টা প্রজাতির হচ্ছে আমাদের স্বাদু পানিতে বাস করে, বাকি সবাই কি সামুদ্রিক। এবং যারা সমুদ্রে থাকে তাহলে কি প্রবাল প্রাচীর গঠন করে। আরেকটা জিনিস, এদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের একটা বিশেষ উদাহরণ, যেটা হচ্ছে বক্স জেলিফিশ, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। বক্স জেলিফিশ চিরোনিক্স ফ্লেকারি, এটা হচ্ছে সাইন্টিফিক নেম। এবং এটা 67 জন মানুষকে মেরে ফেলতে সক্ষম। তাহলে আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।